এছাড়া আর কি করার ছিল বলো? মেয়েটার দুর্ভাগ্যের জন্য তো আমার ছেলেটাই দায়ী। অব্রের জন্যই ওর বাবা মা ভাই। হ্যাঁ তা মানছি, কিন্তু এভাবে থাকতে থাকতে ছেলেটা পাগল না হয়ে যায়? সে চিন্তা তো আমারও হচ্ছে এখন অবস্থা দেখে। ওর সাথে অবন্তীর বড় চাচার মেয়ে অবনীর যে বিয়ের কথা হয়েছিল, প্রথমে আমাদের মনে হয় সেটা আগানো উচিত ছিল, অবন্তীর দিকে না। কিন্তু সেটা আরো বড় অন্যায় হয়ে যেত। কিন্তু অবনীল সুখী থাকতো। আমি অনেক লক্ষ্য করেছি অবন্তী কেমন গা ছাড়া ভাব করে থাকে, অবনীলকে তেমন আপন করে নিতে চায় না। তাছাড়া অবন্তীর চালচলন আমার মনে হয়। তুমি কি চাইছো তাহলে রেনু? আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন। ছেলেটার সুখ সুস্থতার চিন্তা আমাদের আগে করতে হবে। তনু আপা থাকলেও হয়তো এই সিদ্ধান্তই নিত। আর আমি তনু আপাকে কথা দিয়েছি ছেলের সব কিছুর খেয়াল রাখবো, ছেলেকে তারই মতো আগলে রাখবো। আফসোস তনু আপার সাথে কি হলো, কেন হলো, আজও তা জানতে পারলাম না। ভাইজান, আমার মনে হয় অবনীল তনু আপাকে কিছুই করেনি, কিন্তু কে? রেনু, বাদ দাও এসব। অব্রনীল ছোট থেকেই থাক, যাই হোক। তার মানে তুমি বলতে চাইছো অবনীকে? হ্যাঁ ভাইজান, এতে মনে হয় সবাই ভালো হবে। অবন্তীকে ডিভোর্স দিয়ে অবনীকে। রুমের দরজায় অবন্তীর হাত থেকে চায়ের কাপগুলো পড়ে যাবার শব্দে চমকে ওঠে। পেছন ফিরে তাকায় ওরা দুজন। বাবা আর রেণুখালা তাকাতে অবন্তী মিষ্টি একটা হাসি দিল। দেখুন না বাবা আসতেই দরজায় ধাক্কা খেয়ে, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। রেণুখালা আর বাবা মিলে অনেকবার বিভিন্নভাবে জিজ্ঞেস করে জানতে চাইলেন অবন্তী ঠিক কি শুনেছে, কতটুকু শুনেছে, কিন্তু সে কিছুতেই বুঝতে দিল না সে কিছু শুনেছে। সে এটাই বলল, সন্ধ্যাবেলা ওনাদের জন্য চা আনতে নিয়ে হুট করে দরজায় ধাক্কা লেগে পড়ে গেছে ওসব। সে এই মাত্রই রুমে এসেছে। রুমে এসে বালিশ চাপা দিয়ে প্রায় অনেকক্ষণ কাঁদে মেয়েটা। সে কেন কাঁদছে তার আসল কারণ সে নিজেও জানে না। এ কথা শুনে তো তার খুশি হবার কথা ছিল, কিন্তু কেন এত কান্না আসছে? সে তো শুরু থেকে এটাই চেয়েছিল, ডিভোর্স। এখন তো এ বাড়ির সবাইও তাই চাইছে। সত্যি রেণু খালা ঠিক ধরেছে, ডিভোর্স হলে সব সমস্যার সমাধান। কিন্তু অবন্তীর অবচেতন মন চায় না এ সমাধান। কি দরকার এ সমাধানের? চলছে তো ভালোই, চলুক না এভাবেই দুজনে। কিন্তু তারা হুট করেই কেন এ ডিসিশন নিল? আর অবনী কই? ও তো কোনোদিন বলেনি অব্রের সাথে ওর বিয়ের কথা চলছে। ইভেন ওর যে বিয়ের কথা চলছে তাই তো বাড়িতে কেউ জানতো না। অবন্তীদের জয়েন্ট ফ্যামিলি, অবশ্যই সবাই সবার সব কথা জানতো। এ বিয়ে কবে ঠিক হয়েছিল? অবনী অবন্তীর চেয়ে সব দিক দিয়ে কয়েক গুণ এগিয়ে, তাই হয়তো এখন আবার ডিভোর্স দিয়ে ওকেই হয়তো অবন্তী সামলাতে পারছে না অব্রকে ঠিক মতো। অবনী সব দিক দিয়ে এগিয়ে, তাই হয়তো তাকে এবার আনা হচ্ছে। এরা টাকা দিয়ে এখন সব কিছুকে খেলা মনে করছে। অব্রর জন্য এক একবার এক এক খেলনা এনে দিচ্ছে তারা। আর চাচা, সেও স্বার্থপর। যখন অব্র বেশি অসুস্থ ছিল মানসিকভাবে, তখন সদ্য বাবা মা হারানো তাকে এগিয়ে দিল। এখন যখন সুস্থ হয়ে উঠল আবার নিজের মেয়েকে। কিন্তু ওকে সুস্থ করতে সে নিজেই অব্রর প্রতি দুর্বল হয়ে পড়েছে। এসব ভেবে অবন্তী ঠিক কতক্ষণ কাঁদে তা সে নিজেও জানে না। হ্যাঁ, সে শুধু এতটুকুই শুনেছে, অবনীর সাথে অব্রর বিয়েটা প্রথমে ঠিক হয়েছিল। এখন তারা আবার ওকেই বউ হিসেবে চাইছে, অবন্তীর সাথে ডিভোর্স করাতে চাইছে। কিন্তু অব্রও কি চায়? সারাদিন ভালোবাসি ভালোবাসি বলা মানুষটাও তাকে আর চায় না। যদিও মুক্তি দেবে কথা দিয়েছিল, সত্যি বলতে কেন যেন মুক্তি আর নিতে ইচ্ছে করে না তার। শুভ্র আর অব্র নাম দুটো যে তার জীবনে দিনকে দিন ব্যস্তানুপাতিক হয়ে উঠেছে তা অবন্তী বেশ কিছুদিন ধরেই বুঝতে পারছে। সেও গুরুত্ব দিতে শুরু করেছিল প্রণয়ের চেয়ে পরিণয়কে। আর এটাই উচিত। জন্ম মৃত্যু বিয়ে তিনটে জিনিসই তাকদিরের বিষয়। হয়তো শুভ্র তার তাকদিরেই ছিল না, অব্রই ছিল। অব্রর সাথে তার সম্পর্কটা সৃষ্টিকর্তা প্রদত্ত। শুভ্রর সাথে হয়তো শুধু সাময়িক মোহ ছিল। তার কাজকর্ম, প্রফেশন এসবই অবন্তীকে বেশি টানত। ও হয়তো মোহ ছাড়া আর কিছুই নয়। তাছাড়া ধীরে ধীরে মনের ভেতর থেকে আবছা হয়ে যাচ্ছে কেন, আর অব্র স্পষ্ট হয়ে উঠছে কেন? কিন্তু অব্র সে একটা মায়া। সে যেন তার জীবনের প্রতিটা মুহূর্ত পূর্ণ করার কেউ। ধীরে ধীরে মায়ার পরিপূর্ণতায় পরিণত হয়ে উঠছে সে, এমনটাই মনে মনে ভেবে নিয়েছিল অবন্তী বেশ কিছুদিন ধরে। তাছাড়া তিন কবুল বলার সাথে সাথে সৃষ্টিকর্তা কবুল বলা মানুষ দুটোর মাঝে
অদ্ভুত কিছু অনুভূতি হয়তো তৈরি করে দেন। কিন্তু এটা সত্যি যে শুভ্রর ভুলটা ভাঙানো উচিত। কিন্তু এর মধ্যে আবার এসব কি হতে যাচ্ছে? অভ্র ডিভোর্স দিয়ে দিলে অবন্তী সত্যি জানে না সে কোথায় যাবে। তবে সে অভ্রকে কোনো দিনও জোর করবে না তাকে কাছে রাখতে। অভ্র যা চায় তাই হবে। অবনীও তার ছোট বোন, ছোট থেকে একসাথে বড় হয়েছে, কোলে করে নিয়ে বহু দিন ঘুরেছে, আপু আপু বলে বহুবার ডেকেছে, এক রুমেই থেকেছে সেই ছোট থেকে বিয়ের আগ পর্যন্ত। কেন তার সাথে বারবার এমন হচ্ছে? প্রথমে শুভ্র, তারপরই হঠাৎই অভ্র এসে সব কিছু জাদুর মতো পাল্টে দিল, ডুবিয়ে দিল, ভুলিয়ে দিল। অভ্র সত্যি জাদুকর, কিন্তু তার সেই জাদুকরও অবন্তী আবার এসব ভেবে শুয়ে শুয়ে বালিশে মুখ গুজে বাচ্চাদের মতো শব্দ করে কাঁদতে শুরু করে। হঠাৎই অভ্রর পায়ের আওয়াজ পায় সে। চোখ মুখ মুছে স্বাভাবিক হয়ে উঠে বসতে অভ্র হাসি মুখে ওর দিকে অর্ধেক খাওয়া আপেল এগিয়ে দেয়। অবন্তী মুচকি হেসে তা নিয়েই খেতে শুরু করে দেয়। কান্নাকাটি করেছো নাকি? করবো না কেন? কেন, কি হয়েছে? আমি একটু অমন কথা বলেছি বলে আপনি এভাবে অফিসে চলে গেলেন। সারাদিন খোঁজ খবরও নেই আপনার। আমার বুঝি খারাপ লাগে না? ও এই কথা, আরে ধুর। হ্যাঁ, তখন রাগ হয়েছিল, পরে অন্য কাজে ব্যস্ত ছিলাম সারাদিন। তাই বলে তুমি কান্নাকাটি করবে নাকি অন্য কোনো কারণে কেঁদেছো? সত্যি করে বলো। বললাম তো এই জন্যেই। তো অফিস কেমন হলো? ওসব পরে শোনো, আগে মাহমুদের একটা ব্যবস্থা করতে হবে, খুব বার বেড়েছে। ছোট দুলা ভাই? ভাইয়া বলে ডাকতে পারেন না? কত বড় উনি আপনার। চুপ করো তো। অভ্র রুম থেকে বেরিয়ে সোজা নিচে চলে গেল রেণু খালার রুমে। রেণু খালা ওরই অপেক্ষা করছিল। অভ্র রেণু খালাকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। থ্যাংক ইউ সো মাচ রেণু খালা, প্ল্যান কাজ করেছে। প্ল্যান কাজ করছে না ছাই। ভাইজান তো সব ঘেটে দিতে শুরু করেছিল। আমি শুধু অবনীর কথা বলছিলাম, হুট করে উনি কথায় কথায় বলে ফেলেছেন তোমার জন্য এই দুর্ঘটনাটা। তাও আমি তনু আপার কথা শুরু করে কথা কাটিয়ে নিয়েছি, কারণ তোমার বাবা তনু আপার কথা বললে আর কথা বাড়াতে চায় না। কি অবন্তী এসবও শুনেছে? সেটা তো বারবার জিজ্ঞাসা করে জানতে চেয়েছি ঠিকই, কি কি শুনেছে। কিন্তু তোমার বউ আর তোমার তুলনা কম নয়, তোমার বউরও তুলনা কম নয়। ও কিছুই স্বীকার করলই না, কিন্তু আমার মনে হয় যেহেতু শোনাতে চেয়েছিল সেটুকুই শুনেছে। এই ব্যাপারে শুনলে রিয়াক্ট আরো বেশি করতো, এভাবে চুপচাপ থাকতো না। ঠিকই, বেচারি কান্নাকাটি করে চোখ মুখ ফুলিয়ে তুলেছে। যাই বলো অব্রনীল, এটা কিন্তু ঠিক হয়নি। তোমার ব্যাপারটা তো কিন্তু মোটেও সায় নেই। নেহাত আমার মন খারাপ ছিল আর কেঁদে কেটে আমার কাছে আবদার করেছে বলে মেয়েটা এমনি অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, আবার এসব বলে। তুমি শুধু ওর কষ্ট দেখতে পাচ্ছ তাই না? দুদিন ধরে এসে এখন অবন্তী তোমার বেশি আপন না আমি? হ্যাঁ, ও যে সকাল সকাল আমাকে অপমান করলো, আমাকে নিজের প্রেমিকের সাথে তুলনা করে, তাই না? বুঝুক মজা এখন, নিজের চাচাতো বোনের সাথে নিজে তুলনা করুক বসে বসে। সকালবেলা আমাকে কাঁদিয়ে ছেড়েছে একদম। আমার কাছে তোমরা দুজনেই সমান বাবা। অবন্তী অনেক ভালো একটা মেয়ে অব্রনীল, এতে কিন্তু একটা সুবিধা হয়েছে, তা অস্বীকার করা যায় না। অবন্তী মনে হয় বুঝতে পেরেছে ওর মনে আসলে কে কি চায়। তুমি যখন হসপিটাল ছিলে তখনই ও বুঝতে পেরেছিল তোমার প্রতি ও অনেক দুর্বল হয়ে পড়েছে। আমি তো জানি সেটা, সেজন্যই তো তোমাকে ওভাবে খুঁচিয়ে বলতে বলেছি, যেন একটু আঘাত পেয়ে বোঝে অন্তত নিজের মনের কথা। কিন্তু তুমি যে মেয়েটার কাছে আমাকে ভিলেন বানিয়ে দিলে, এটা কিন্তু ঠিক হলো না বাবা। আমি কত ভালোবাসি মেয়েটাকে। আমিও যে কত ভালোবাসি মেয়েটাকে। কিন্তু এখন তোমার বাবা যদি অবন্তীর চাচার সাথে আবার কথা বলে, তুমি তো জানোই ওরা কত লোভী, ওরা কিন্তু রাজি হয়ে যাবে। রেণু খালা, তুমি অত ভেবো না তো। তোমাকে যেটুকু কাজ দিয়েছিলাম করে দিয়েছো তো, এখন বাকিটুকু আমাকে সামলাতে দাও। বাবাকে টেনশনে রাখার আমি নতুন কিছু পেয়েছি অর্ণির ব্যাপারে। এদিকে আর অত মনোযোগ দেবার সময় পাবে না, আর কথা উঠলে আমিও না করে দেব। কিন্তু অবরুণীল, আমার টেনশন তোমাকে নিয়ে হয়। অর্ণির চালচলন কথাবার্তা মোটেও ভালো ঠেকছে না। সেদিন ড্রয়িংয়ে ও কি সব বলল, তুমি নিজেও একটু সাবধানে রেখো। ওর ব্যবস্থাই করছি আমি। খুব বার বেড়েছে দুটো। যাই হোক, থ্যাংক ইউ অ্যাগেন।
অব্র রেণু খালার দুগালে দুটো চুমু খেয়ে চলে গেল। ছেলের মুখে হাসি দেখে রেণু খালাও স্বস্তি পায়। ছেলের মুখ ভার আর যাই হোক না কেন মায়ে সহ্য করতে পারে না। ছেলের মুখে হাসি ফোটাতে এতটুকু খারাপ হওয়ার ভাব ধরাই যায়। অবন্তী ঠিক বুঝবে একদিন রেণু খালা এমন কেন বলেছিল। এসব খোঁচা না শুনলে হয়তো কোনো দিনই উপলব্ধি করতে পারত না নিজের মনকে। তনু আপার সাথে যা হয়েছিল, যেই করেছিল তাও অন্যায়, কিন্তু সে চায় না অব্রনীলের সাথেও কোনো অন্যায় হোক। সে হতে দেবে না কোনো অন্যায় অব্রর সাথে। সে তার তনু আপাকে কথা দিয়েছে ওকে আগলে রাখবে। এ পৃথিবীতে আপন কেউ যদি থেকে থাকে তা ছিল তনু আপা আর তার ছোট্ট অব্রনীল। সাথে এখন অবন্তীও ধীরে ধীরে। মেয়ে মানেই মা, মেয়ে মানেই মমতাময়ী। ছোট থেকে মায়ের মতোই বেড়ে তুলেছে অব্রকে তনু আপার সাথে সাথে। ডিনার শেষে অব্র রুমে এক গাদা ফাইল নিয়ে বসেছে, সাথে এত এত কালার পেন, হাইলাইটার, ল্যাপটপ, ফোন, পুরো বিছানা এসব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এসব কাণ্ড দেখে অবন্তীর শরীর জ্বলে উঠছে। এত নাটক এই ছেলে কিভাবে করতে পারে? সারাদিন অফিস করেও হয়নি, পুরো অফিস বাড়ি নিয়ে এসেছে শুধুমাত্র নিজেকে কর্মঠ প্রমাণ করতে। বিছানায় আর একজন মানুষ বসার মতো কোনো জায়গা নেই। মেঝেতেও ফেলে রেখেছে কয়েকটা ফাইল। রুমের যা ইচ্ছে তা অবস্থা। অবন্তী সোফায় বসে বসে ঘুমিয়ে পড়েছে। কখন অব্র খেয়ালই করেনি। সব কাজ শেষ করে উঠে ঘড়িতে দেখে রাত 3:30 বেজে গেছে। সব কিছু গুছিয়ে রেখে অবন্তীকে কোলে তুলে নিয়ে নিজেই বিছানায় শুইয়ে দিল, চাদর গায়ে জড়িয়ে দিল। মেয়েটার ঘুম এত ভারী, কোনো হুঁশই পাচ্ছে না। অথচ এই মেয়ে বিয়ের পর প্রথম ভয় পেয়ে সারা রাত কত সজাগভাবে ঘুমানোর চেষ্টা করত। চুলে ঘাড়ে একটু আলতো করে হাত দিলেও জেগে গিয়ে কতই না রেগে যেত। অব্র নিজে এসব ভাবে আর প্রশান্তির হাসি হাসে। বাবার রুমে গিয়ে ইচ্ছে মতো দরজা ধাক্কাচ্ছে অব্র, হাতে কয়েকটা ফাইল আর ল্যাপটপ। অব্রনীল ভোর 3:45 বাজে, এত রাতে? অব্র বিছানায় ফাইল 3টে ছুঁড়ে মারল। তোমার আদরের মাহমুদ কি করেছে নিজের চোখেই দেখো। তোমার কাছে তো মেয়ে জামাই সবচেয়ে আপন, তাই না? ওদের হাতে সব ছেড়ে দিয়ে নিজে নিশ্চিন্ত হয়েছে, তাই না? সত্যি অব্র একদিনেই একটা সেক্টরের 3টে জায়গার হিসেবের গরমিল ধরে ফেলেছে। সবগুলো সেক্টরে না জানি কি অবস্থা হয়ে আছে। আজমির সাহেব নিজেও হতভম্ব হয়ে যায়। নিজের মেয়ে জামাইয়ের উপর এতটা বিশ্বাস করে সব কিছু ছেড়ে দিয়ে নিজে এতটা নিশ্চিন্ত হওয়াটা সত্যি ঠিক হয়নি। তবে এটা ভেবে খুশি হন ছেলে নিজের দায়িত্ব নিজে বুঝে নিতে শুরু করেছে। অব্র নিজে থেকেই বললে সেই এখন থেকে সব সেক্টর সামাল দিতে চায়, কনস্ট্রাকশন সেক্টর, গার্মেন্টস আর বাইং সেক্টরও। অনি যেন নিজের দিক নিজে খুঁজে নেয়। মাহমুদকে পুলিশে ধরিয়ে দেবার কথা বলে অব্র কাজের ব্যাপারে এতটা কড়া হবে তা আজমির সাহেবের ধারণার বাহিরে। কিন্তু মেয়ের দিকও ভাবতে হবে। তিনি ওকে বুঝিয়ে বললেন, অব্রনীল, তুমি তোমার বোনকে ভালোবাসো না বাবা? ও আমাকে ভালোবাসে বুঝি? আজ অফিসে আমাকে কোনো কাজ ঠিক মতো বুঝিয়ে দিতে চাইছিল না ওরা। ও ঠিকই ভালোবাসে, ও স্বভাবই এমন, একটু খিটখিটে ছোট থেকেই, তোমার মায়ের মতো। আমার মা খিটখিটে ছিল কবে থেকে? তুমি কদিন দেখেছো তোমার মাকে? যাই হোক, মাহমুদকে পুলিশে দিলে তোমার বোনের ভবিষ্যৎ কি হবে একবার ভেবে দেখো। বাচ্চা দুটোর ভবিষ্যৎ আর আমাদের ফ্যামিলির রেপুটেশন। তুমি কি চাও তোমার এই ডিসিশনের জন্য তোমার বোনের সংসারে অশান্তি আসুক? ভাই না তুমিও? ভাই ছোট হোক কিংবা বড়, বোনের প্রতি কিন্তু তার আলাদা দায়িত্ব থাকে। ভাই বোন মিলেমিশে থাকতে হয় বাবা। তাহলে তুমি কি চাচ্ছ? কাল অফিসে ওদের ডাকি, তারপর দেখা যাবে। পরের দিন অফিসে অর্নি আর মাহমুদ নিজের ফল্ট মেনে নিয়ে মাপ চাইতে বাধ্য হলেন। আজমির সাহেব এই ডিসিশন জানিয়ে দিলেন এখন থেকে অব্রই সব দিক সামলাবে। অব্রকে হেল্পের জন্য অর্নি বা মাহমুদ নয়, অন্য অ্যাসিস্ট্যান্ট থাকবে। মাহমুদ আর অর্নি তাদের পোস্ট অনুযায়ী প্রতি মাসে বেতন পাবে। এর বেশি এক্সট্রা সুবিধা তারা পাবে না। অব্র এসব পায়ের উপর পা তুলে পা নাচিয়ে নাচিয়ে বসে বসে দেখছিল আর মজা নিচ্ছিল। বাবা চলে যাবার পর উঠে গিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, চোরের 10 দিন গেরস্থের 1 দিন। আপু, তুই কি জানো বলেছিলি আমাকে এসবের দায়িত্ব দিলে বাদুরের গলায় মুক্ত পরানো হবে। এখন দেখ কে বাদুর ছিল, এতদিন কার গলায় মুক্তোর মালা ছিল। ও হ্যাঁ, আরো কি যেন বলেছিলি? আমার জেলে থাকা উচিত ছিল। তাহলে শোন, জেলে তোদেরও থাকা উচিত ছিল। আমি দয়া করেছি বলে এখানে দাঁড়িয়ে আছিস তোরা। কথাগুলো বলে যেতে যেতে আবার ফিরে এসে বলে, সামনের মাসের 7 তারিখে আমার থেকে বেতনের চেক সাইন করে নিয়ে যাস। 7 তারিখের আগে বেতন দেওয়া সম্ভব না। অর্থে অর্কর খরচ নিয়ে ভাবিস না, ও আমি পাঠিয়ে দেব 1 তারিখের মধ্যেই।
তোরা আমাকে পছন্দ না করলে, ওদের আদর করতে না দিলেও আমি ওদের খুব ভালোবাসি। অর্নি, তোমার কি মনে হয় না তোমার ভাই একটু বেশি উঠতেছে? উঠতে দাও, মনে রেখো পিপিলিকার পাখা গজায় মুড়িবার তরে। তোমার ভাইয়ের যে কই মাছের প্রাণ। পুঁটি মাছের প্রাণ হতে কতক্ষণ? অব্র এখন পুরো দস্তর বিজনেসম্যান হয়ে গেছে। সারাদিন কাজ কাজ আর কাজ। সেই সকাল 8:30টায় বেরোয়, ফিরতে ফিরতে রাত 7টা-8টা। অবন্তীকে সারাদিন একা একাই থাকতে হয়। একদম ভালো লাগে না এভাবে। যদিও বাবা রেণুখালা বাড়িতেই থাকে, তবুও আসল মানুষটাই তো থাকে না। আগে সারাদিন জ্বালাতন করতো, নজরে নজরে রাখতো গোয়েন্দার মতো, আজগুবি আজগুবি গল্প করতো। দুপুর হলে লুডো খেলা, অহেতুক ঝগড়া, সাথে অভ্রর অগোছালো পাগলামো। সেসব দিনই যেন ভালো ছিল। সেদিন অফিস যাবার পর পার্সেল এসেছিল, অভ্রই পাঠিয়েছিল। পার্সেলে ফোন, ল্যাপটপ আর একটা বক্সে এক গাদা কৃষ্ণচূড়া আর অপরাজিতা ফুল। বুঝতে বাকি ছিল না অভ্ররই কাজ এটা। তার মানে অভ্র তাকে বিশ্বাস করতে শুরু করেছে। আগে নিজে সারাদিন বাড়ি থাকতো, তবুও ফোন টাচ করলেও কেমন গোয়েন্দার মতো ধরে ফেলতো। শুভ্রর সাথে কথা বলাও পছন্দ করতো না। আর সেই মানুষ এখন পাহারা দেওয়ার জন্য বাড়ি থাকতে পারে না, তবুও এসব গিফট। অবন্তী বুঝতে পারে ওর এসব বিশ্বাস এর মর্যাদা রাখা উচিত। দিনে 2-1বার অভ্রই ফোন দিয়ে খোঁজ খবর নেয়। ফাঁকা সময় পেলে টুকিটাকি গল্পও করে। অবন্তীও আবার ক্লাসে যাওয়া শুরু করেছে। অনেক গ্যাপ পড়ে গেছে যদিও পড়াশোনার। সামনের মাসে সেমিস্টার ফাইনাল। সে যে আহামরি কোনো ভালো স্টুডেন্ট তাও নয়। বরাবরই মধ্যম মানের স্টুডেন্টদের সমস্যার শেষ নেই। খুব পড়াশোনা করে ভালো রেজাল্ট করার ধৈর্যও তাদের হয় না। আবার একেবারে না পড়ে ফেল করার মতো অপমানও তারা নিতে চায় না। খারাপ মানের স্টুডেন্টদের এ বিষয়ে টেনশন নেই। তারা জানে রেজাল্ট খারাপ হবে, আবার ভালোরাও জানে তাদের রেজাল্ট ভালো হবে। যত সমস্যা এই মধ্যবিত্ত মগজের স্টুডেন্টদের। অবন্তীও এই সারিরই একজন। এত এত পড়া কভার করতে হিমশিম খেতে হচ্ছে মেয়েটার এ কদিনে। রাতে অভ্র ফাইলের গাদা নিয়ে বসে, অবন্তী পাশে বইয়ের গাদা নিয়ে বসে। মেয়েটা এত জোরে জোরে আর বাচ্চাদের মতো মাথা ঝুঁকে ঝুঁকে পড়ে, অভ্র নিজের কাজ বাদ দিয়ে হা করে তাকিয়ে থাকে। মনে হয় ক্লাস 2 বাচ্চা তার মাকে পড়া দিচ্ছে। সেই পড়া শব্দে ঘরের ছাদ বুঝে এখনই ভেঙে অভ্রর মাথার উপর পড়ে। জোরে জোরে পড়লে নাকি সে তার পড়া তাড়াতাড়ি কমপ্লিট করতে পারে। এত শত পড়া গ্যাপ পড়েছে, আসতে পড়লে নাকি কভার হবে না এ কদিনে। এসব আজগুবি যুক্তি শুনে অভ্রর হাসা উচিত নাকি কাঁদা উচিত সে বুঝতে পারে না। কানের ভেতর তুলো গুজে কোনোদিন ঘুমিয়ে পড়ে, অথবা কোনো দিন ফাইলে মনোযোগ দেয়, অথবা হেডফোন বা ইয়ারফোনে ফুল ভলিউমে গান প্লে করে শুয়ে শুয়ে অবন্তীর দিকে অপলকভাবে চেয়ে রয়। অবন্তীর এসব বাচ্চাপনা দেখতে কিন্তু কদিন ধরে সন্ধ্যার পরপরই প্রতিদিন পার্সেল পায় একটা করে। পার্সেল যদিও নাম লেখা থাকে না, তবু অবন্তী বুঝে নেয় অভ্রই পাঠিয়েছে। প্রতিদিন ওর প্রিয় কিছু না কিছু পাঠাবেই। কিন্তু অভ্র বাড়ি আসার পর এ বিষয়ে কোনো কথাই বলে না কেন। ফোনেও একবারও জিজ্ঞেস করে না পার্সেল পেয়েছে কিনা। প্রথম দিন থ্যাংক ইউ বলার পর উল্টো আরও জানতে চাইলো কেন থ্যাংক ইউ দিচ্ছে সে। অবন্তীও রেগে গিয়ে আর ভেঙে দেয়নি ব্যাপারটা। ও ভেবেছিল নিশ্চয় ভাব নিচ্ছে জবাব। কিন্তু আজকের পার্সেলটা এত এত ঝিনুকের গহনা, তার সাথে ছোট্ট চিরকুটে কবিতা লেখা। আজ বিষাদ ছুঁয়েছে বুক, বিষাদ ছুঁয়েছে বুক, মন ভালো নেই, মন ভালো নেই। তোমার আসার কথা ছিল, তোমার যাওয়ার কথা ছিল। আসা যাওয়ার পথে ধারে ফুল ফোটানোর কথা ছিল। সেসব কিছুই হলো না, কিছুই হলো না। আমার ভিতরে শুধু 1 কোটি বছর ধরে অশ্রুপাত, শুধু হাহাকার, শুধু শূন্যতা, শূন্যতা। হাতের লেখা চিনতে ভুল হয় না অবন্তীর। এ লেখা সেই হাতের লেখায়। তার মানে এতদিন। এখন সব কিছু স্পষ্ট হয়ে ওঠে তার কাছে। অভ্র কিছুই বোঝেনি সেদিনের থ্যাংক ইউ এর মানে। আর কেন এ বিষয়ে কিছুই বলে না। এগুলো তো এতদিন ধরে অভ্র পাঠায়নি, পাঠিয়েছে শুভ্র। প্রথম দিনই অভ্রকে জানানো উচিত ছিল। বেশি ভাব নিতে গিয়ে এ কদিনের পাঠানো সবগুলো গিফট অবন্তী বিছানায় ছড়িয়ে মেলাতে থাকে আর ভাবতে থাকে, সত্যি তো এগুলো যে ওর পছন্দ শুভ্র তা ভালো মতোই জানে। অভ্র 2-1টা জানতো। ফোন, ল্যাপটপ, কৃষ্ণচূড়া আর অপরাজিতা এগুলো শুধু অভ্র দিয়েছিল। কিন্তু সেদিন অভ্র নাম ছাড়া পাঠিয়েছিল, তাই অবন্তী ভেবে এসেছিল এগুলো হয়তো। কিন্তু অভ্র তো ফোন পাঠানোর সাথে ফোন করেছিল। খুব বড় ভুল হয়ে গেছে।
এটা ওর ভেবে দেখা উচিত ছিল। অব্র এগুলো পাঠালে অবশ্যই একবার হলেও বলতো, কিংবা হাব ভাবেও বোঝা যেত। কিন্তু অবন্তী কবিতার লাইনগুলো আবার পড়ে, বারবার পড়ে। সত্যি কি ভুল হচ্ছে? শুভ্রর প্রতি অন্যায় হচ্ছে। সময়ের নাকি সম্পর্কের কোনটার দাম দিবে, দাম বেশি দেওয়া উচিত। সময়ের দিক দিয়ে শুভ্র এগিয়ে, সম্পর্কের দিক দিয়ে অভ্র। এখন অভ্রকে ছেড়ে গেলে ওর প্রতি কি অন্যায় হবে না? অভ্র যে তাকে তার পুরো পৃথিবী ভেবে ফেলেছে, শুভ্র সেও তো তাই ভাবে। কিন্তু তোমার নিজেরও তো ইচ্ছে অনিচ্ছে মন বলে কিছু আছে। অবন্তী এসবের কোনো সমাধান পায় না। এত কিছু ভাবার পরেও চিঠি হাতে নিয়ে ঠায় বসে থাকে সে। আবার ভাবে, আবার কি করা উচিত, কোন দিক বেছে নেওয়া উচিত, নিজের মনের দাম দেওয়া উচিত নাকি শুভ্রর, নাকি অভ্রর। শুভ্রর সাথে কথা বলে এর শেষ করা উচিত। আর তাছাড়াও অনেক কিছু জানানোর আছে তার কাছে। সেদিন শুভ্র আরো কি কি বলতে চেয়েছিল। দুজনেই কথাটার মানে দুজনেই ভালোবাসবে। আর তাছাড়া যে কোনো পরিস্থিতিতে নিজেকে স্থির রাখতে বলেছিল। কি হতে পারে সে পরিস্থিতি? হয়তো অভ্রর সাথে বিয়ের এ পরিস্থিতিকে ইঙ্গিত করেছিল। অভ্রর সাথে স্থির থাকতে বলেছিল, নাকি ও যার সাথে স্থির থাকতে বলে বলুক। মন যার সাথে স্থির হতে চাইবে সেই হবে স্থায়ী, স্থির। এসব ভাবতে ভাবতে অভ্রর যে ফেরার সময় হয়ে গেছে তা খেয়ালই নেই অবন্তীর। এক হাতে চিরকুট, অন্য হাতে ফোন নিয়েই শুভ্রকেই ফোন করতে যাচ্ছিল সে। এরই মাঝে অভ্রর গলার আওয়াজ পেয়ে হকচকিয়ে ওঠে অবন্তী। অভ্র রুমে ঢুকতে ঢুকতে বলতে থাকে, অবন্তী, কাল তুমি সন্ধ্যা 6টার মধ্যে তৈরি হয়ে থাকবে। বিজনেস পার্টি আছে, আমাদের দুজনেরই ইনভিটেশন আছে, ডিলও আছে একটা ইম্পর্টেন্ট। কি ব্যাপার, আমি রুমে ঢুকতে এমন হকচকিয়ে উঠলে কেন? কি এমন বলেছি আমি? সামান্য একটা পার্টির কথা বলেছি। হ্যাঁ আসলে বিছানায় এসব কি ছড়িয়ে ছিটিয়ে রেখেছো? এই সরাও তো এসব, টায়ার্ড লাগছে, শোবো একটু। আজ সারাদিন খুব চাপে ছিলাম। ফেরার পর থেকে কি হ্যাঁ হুম হুম করে যাচ্ছ? এই কি হয়েছে তোমার বলো তো? হাতে কি নিয়ে ধ্যান ধরে বসে আছো দেখি? না মানে। অভ্র হাত থেকে চিরকুট নিয়ে মনোযোগ দিয়ে কয়েকবার পড়ে আর অবন্তীর দিকে বারবার তাকায়। অবন্তী ঢোক গেলে কয়েকবার, ঘেমেও গেছে কিছুটা। মেয়েটা বুঝতেই পারছে এখন কি হতে চলেছে। এসব কি? কে দিয়েছে এটা? শুভ্র। ফুল ফোটানোর কথা ছিল, আসা যাওয়ার কথা ছিল, আমার ব্যস্ততার সুযোগ নিয়ে এসব চলছে তাহলে? তাই তো বলি কিছুদিন হলেও শুভ্র শুভ্র কেন করো না আর? আমি বোকা এতদিন ভেবেছিলাম হয়তো ভুলে গেছো ওকে। এখন তো দেখছি তলে তলে চলছে সবকিছু। দু নৌকায় পা দিতে ভালোই লাগছে। আপনি যেমনটা ভাবছেন সেরকম না বিষয়টা। কিরকম তাহলে? আর কাকে ফোন করছিলে দেখি? শুভ্রকে। বাহ, এত এত গিফট দেয়া নেওয়াও চলছে তাহলে? আমার বেড থেকে এক্ষুনি সরাবে এসব তুমি। আমি তো ভেবেছিলাম এসব আপনিই পাঠিয়েছেন। আবার মিথ্যে? আবার? কোনো মিথ্যে বলিনি আমি। না না, ঠিকই আছে। আমার বিশ্বাসের এই প্রতিদান পেলাম তো। বাহ, চালিয়ে যাও। এই জন্যই আমাকে অফিসে পাঠানোর এত তারা। ভার্সিটি যাস না, অন্য কোথাও যাস? নগর ফিরে এসেছে তাই না? বাজে কথা বলবেন না, চুপ করুন, ভাষা ঠিক করুন। রাস্তার ছেলেদের মতো ভাষা হয়ে গিয়েছে আপনার দেখি। এতদিনে এত চেষ্টার পরও এটাই আমার প্রাপ্য ছিল। এই ওর ভেতর কি আছে যেটা আমার ভেতর নেই? কি দেয় ও তোকে? আমিও দেব। সব শুনে অবন্তীর ভেতরও জেদ নামের কিছু চেপে বসে। জেদ জিনিসটা সত্যিই বড় ভয়ানক। এই যে আপনি এতটা অসভ্য আর অসভ্য, এটাই পার্থক্য। এসব যদি করেও থাকি আপনি এত রিয়াক্ট কেন করছেন? নিজেই ভুল বোঝাবুঝি সৃষ্টি করেননি আমার আর শুভ্রর মাঝে? কথা দেননি কোনো একদিন? কি কথা দিয়েছিলেন মনে আছে আপনার, নাকি মনে করিয়ে দেব? মনে আছে, আবার মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ। তাহলে কি চাইছো তুমি? আপনি যা দিতে চেয়েছিলেন। অভ্র গজ গজ করে গিয়ে আলমারি খুলে ডিভোর্স পেপার বের করে অবন্তীর দিকে ছুঁড়ে মারে। এটাই চাইতো তোর? নে, আগে তুই সিগনেচার করবি নাকি আমি? অবন্তী এতটা আশা করেনি। কোথা থেকে কি হচ্ছে এটা? অভ্র ডিভোর্স পেপারও রেডি করে রেখেছে। অবন্তী ভেবেছিল হয়তো কেঁদে কেটে আবার সরি বলবে, আবার মানানোর চেষ্টা করবে ও তাকে। কিন্তু এসব ভেবে অভ্রর উপর আরো বেশি করে রাগ হতে থাকে তার। বাহ, ডিভোর্স পেপার রেডি করে রেখেছেন দেখছি। সুবিধাটা কার হলো? তোর তো? নে, সাইন কর। আমাকে ডিভোর্স দেওয়ার পর 3 মাস তো আবার ওয়েট করতে হবে তাই না? ইদ্যতের 3 মাস। যত তাড়াতাড়ি ডিভোর্স দিবি ততই ভালো। 3 মাস তত তাড়াতাড়ি কাটবে।
আচ্ছা, তোর সাথে তো আমার ফিজিক্যাল কিছু ছিল না, তাও 3 মাস ইদ্যত মানবি, নাকি আজ ডিভোর্স কাঁদি আবার বিয়ে করবি? আমার সাথে ভদ্রভাবে কথা বলবেন অভ্রনীল, আপনি আপনার লিমিট ক্রস করে যাচ্ছেন। আমি ভদ্র হতেই চেয়েছিলাম। রাতে দুজনের একজনও খাবার খেলো না। অব্র ঝিম মেরে বসে আছে মেঝেতে, খাটের এক কোণের সাথে হেলান দিয়ে। অবন্তীর আগে শুধু গজগজ করছে ওর দিকে তাকিয়ে। এতটা অসভ্য বিহেভ করতে পারলো, এতটা অসভ্য কথা। ওর কি উচিত ছিল না পুরো ব্যাপারটা জানার চেষ্টা করা? না জেনেই এই চেনা চিনলো আমায় এতদিন। আমি কেন যেচে ভুল ভাঙাবো? ভুল তো ভাঙাতে চেয়েছিলামই। বিশ্বাস করলো কি? করলো না তো। দুটোই এক ধাঁচের। একবারের জন্যও ভুল বুঝছে, আরেকবার ওর জন্য এই ভুল বুঝছে। আমি কি ভুল ভাঙানোর মেশিন নাকি? কি সহজে ডিভোর্স পেপার ছুড়ে দিল। মনে মনে অবন্তী এসবই আওড়াতে থাকে। অব্র নিজে ঝিম মেরে বসে থেকে ভাবতে থাকে, হুট করে মাথাটা এতটা গরম করা হয়তো ঠিক হয়নি। কি করার? শুভ্র নাম শুনলে মাথা বিগড়ে যায় যে। এখন একবার সাইন করে দিলে সব শেষ। নিজের ভাগ্য আল্লাহর হাতে ছেড়ে দেয় সে বিশ্বাস করে সে তার চেষ্টার দিক থেকে কোনো ত্রুটি রাখেনি। সকালবেলা অব্র অফিস চলে যাবার পর অবন্তী নিজেই শুভ্রকে ফোন করলো। জি, আসসালামু আলাইকুম। আমার লাইফে অশান্তি ডেকে এনে সালাম দেওয়া হচ্ছে? ও পিচ্ছি, তুমি একবার এক কন্ট্যাক্ট নাম্বার দিয়ে ফোন করলে আমি কিভাবে বুঝবো? তা তোমার হাজবেন্ড কোথায়? যেখানে থাকার কথা সেখানেই আছি। তুমি কোথায়? আমি কোয়ার্টারে আছি কিছুদিন। তারপর বলো, গিফটগুলো পছন্দ হয়েছে? না, একদমই না। মিথ্যে কথা। কবিতা শুনবে? না। শুভ্র, তুমি কি চাইছো বলো তো? তোমাকে। আমার বিয়ে হয়ে গেছে শুভ্র। যে কারণেই হোক আর যেভাবেই হোক, তুমি বড্ড বেশি দেরি করে ফেলেছো শুভ্র। আমি আমার দেয়া সময়ে ঠিকই আছি, তুমি বড্ড বেশি তাড়াহুড়া করে ফেলেছো অবন্তী। শুভ্র, আমি কিন্তু সেদিন তোমার আশায় তোমায় ফোন করেছিলাম। তুমি আমার কোনো কথাই শুনলে না। মানছি অব্র একটা ভুল করে ফেলেছিল, কিন্তু তোমার কি উচিত ছিল না আমার পুরো কথাটা শোনা? কি ভুল করেছিল অভ্র? অভ্র করেছিল সেদিনের ভুল বোঝাবুঝি আমাদের মধ্যে। আমি ইচ্ছে করে এই বিয়েটা করিনি। আমি এখনো জানি না এই বিয়েটা কেন হয়েছে, কিন্তু আন্দাজ করতে পারি। কেন হয়েছে শুনি? অভ্র অসুস্থ ছিল। হয়তো ওকে সুস্থ করতে কোনো একজন প্রয়োজন ছিল, সবসময় ওর পাশে থাকতে। এভাবে অবন্তী পুরোটা বুঝিয়ে বলে শুভ্রকে, শুরু থেকে এখন পর্যন্ত। শুভ্র পুরোটা মনোযোগ দিয়ে শোনে, পুরো ব্যাপারটা বুঝে নেয়। অব্রর খুঁতগুলো খুঁজে নিতে ভুল করেনি সে। তো এখন কি চাও? কাকে চাও? জানি না। তোমার কি একবারের জন্য মনে হচ্ছে না তুমি আমার প্রতি অন্যায় করছো? আর তোমার কাছে ফিরলে অভ্রের প্রতি অন্যায় হবে না? কি অন্যায় হবে শুনি? ও বড় লোকের ছেলে, টাকা দিয়ে কিনেছে তোমাকে জাস্ট ইউজ করার জন্য। তোমার মতো একটা অবন্তী গেলে আর 10টা অবন্তী পাবে এক তুড়িতেই। ও তোমাকে একটুও ভালোবাসে না, একটুও না। ওর ফ্যামিলি তোমাকে জাস্ট ওর খেলনা হিসেবে কিনে নিয়েছে। দেখো না, এখন ঠিক মতো চাহিদা মেটাতে পারছে না বলে চট করে ডিভোর্স পেপার বের করে দিয়েছে। ওর এখন তোমাকে ছেড়ে অন্য কাউকে চাই। ওর সাথে সময় কাটানো একজন হলেই হলো। শুভ্র, ঠিক বলেছি আমি। কতদিন দাসী হয়ে থাকবে তুমি ওর? যেখানে আমি তোমাকে আমার রাজ্যের রাজরানী করার জন্য আশায় আশায় দিন গুনেছি, সেই কবে থেকে একটা পাগলের নার্স হওয়ার জন্য তোমার বাবা মা তোমাকে এত বড় করেছে, তাও আবার মার্ডার কেসের আসামি। আমি তো নিশ্চিত ওর মাকে ওই মেরেছে। একটা পাগল খুনির সাথে সংসার করবে, তাও যদি সে তোমাকে ভালোবাসতো। পুরো ইউজ করছে তোমাকে ওরা সবাই মিলে। অবন্তী কোনো উত্তর না দিয়ে ফোন কেটে দেয়। তার মাথায় এখন আজকের বলা শুভ্রর কথাগুলো ঘূর্ণিপাকের মতো ঘুরতে থাকে। সন্ধ্যা পার্টি আছে বলে অব্র আজ তাড়াতাড়ি ফিরছে। এসে অবন্তীকে তৈরি হয়ে নিতে বলল ঠান্ডা গলায়। বাবা সব দায়িত্ব দেওয়ার পর এটাই সবচেয়ে বড় ডিল সাইন হবে। প্রজেক্টটা পেলে জীবনে প্রথম বাবার গর্বের কারণ হয়ে উঠতে পারবে অব্র। সারা জীবন বাবাকে তার জন্য কোনো না কোনো কারণে হেনস্থা হতে হয়েছে। আজ আর সে সুযোগ দেবে না সে। অবন্তী উপায় না পেয়ে রাজি হলো যেতে। নিজেদের ভেতরের ব্যাপার নিজেদের ভেতরেই থাকুক। অব্র ততক্ষণ তৈরি হয়ে গেছে। অবন্তী আয়নায় দাঁড়িয়ে অর্নামেন্টগুলো পড়তে পড়তে অব্রকে শান্তভাবে জিজ্ঞেস করলো, ডিভোর্স পেপার কবে রেডি করে রেখেছিলেন? অব্র সোফায় বসে মাথা নিচু করে হাতে অনামিকা আঙ্গুলের আংটি ঘোরাতে ঘোরাতে বলতে থাকে, অনেক আগেই রেখেছি।
আমি মেবি তোমাকে তখন বলেও ছিলাম, আমি লয়ারের সাথে কথা বলেছিলাম, তখন উনি পেপার রেডি করে দিয়েছিলেন, কিন্তু তখন তুমি শুধু খুঁজে ছিলে আমায় না ছাড়ার। আমিও ভেবে নিয়েছিলাম তুমি হয়তো আমাকেই চাও, এখন হয়তো ছেড়ে যেতে চাও না আমায়, হয়তো আমাদের সম্পর্কটার দাম তুমি মনে মনে দিতে শুরু করেছো। পেপারটা ছিঁড়েও ফেলতে চেয়েছিলাম, কি যেন মনে করে রেখেও দিয়েছিলাম পরে, কিন্তু এটা যে এতদিন পরে কাজে আসবে ভাবতেও পারিনি। আজ নিজেই যখন চাইছো, আমার তো আর কিছু করার নেই, তাই না? কথা দিয়েছি বলে কথা। কথা দিয়েছেন বলে সেই কথা রাখতে চাইছেন নাকি অন্য কোনো কারণ? ওই আগে তো কথা রাখার এত তাগিদ ছিল না। মানে কি, কি বলতে চাইছো তুমি? বোঝেন না কি বলতে চাইছি? না। নতুন বউ পেতে সব পুরুষেরই শখ জাগে। আমি গেলেই তো আরেকজন রেডি হয়ে আছে, সে আসবে, তাই না? এনাফ ইজ এনাফ। কে আসবে? আর আমি তোমার মতো ক্যারেক্টারলেস না। কথাটা বলেই অবনীর ব্যাপারটা মাথায় আসে অভ্রর। ও হ্যাঁ, যদি আসেও বিয়ে করেই নিয়ে আসবো, তোমার মতো পরকিয়া করবো না। আপনি এটা বলতে পারলেন? তুমি করতে পারলে আমি কেন বলতে পারবো না? আর তুমি আমাকে ছেড়ে শুভ্রকে বিয়ে করতে পারলে আমি কেন তোমাকে ছেড়ে অবনীকে বিয়ে করতে পারবো না? বাহ, ঠিকই বলেছেন। অবনীর ব্যাপার তাহলে আপনিও জানেন? আমি তো ভেবেছিলাম আপনি বুঝি জানেনই না রেণু খালা আর বাবা মিলে আপনাকে আবার বিয়ে দিতে চাইছে। কেন জানবো না? আমার ফ্যামিলি আমার ব্যাপারে ভাবছে, আর আমি জানবো না? ও, তাহলে তো সুবিধাই হলো। আমি যত তাড়াতাড়ি চলে যাব ততই ভালো আপনার জন্য। বিয়ে করার জন্য তো আপনারও তর্স হয়েছে না দেখছি। আমার মনে হয় আমাদের এখন বেরোনো উচিত। প্লিজ, আমার না হোক বাবার মানটা রাখো। আমার চলার পথ গেছে কত দূর জানা নেই, তবু প্রাণে আসে সুর। ভালো বা মন্দ কিছু না জেনে নিয়তি আমি নিয়েছি মেনে। উল্টে পাল্টে দেখি একটাই আকাশ, চুলে মাখিয়ে এলোমেলো একই সে বাতাস, একই রকম বুকে একই দীর্ঘশ্বাস, পৃথিবীর কাছে এর কতটুকু দাম। এই রৌদ্র ছায়া রাত জ্যোৎস্না ছুঁয়ে দিলাম, এই ভালো লাগা ঘুম বাহানায় কি পেলাম। দুজনে একই পথে হেঁটে অবিরাম, ঠিকানা ধারে কাছে ঠিকানা হারালাম। অভ্র যেতে যেতে পুরো রাস্তা এই একটা গানই প্লে করেছে। সারা রাস্তা কথা না বললেও পার্টিতে দুজনই বেশ হাসি খুশি ভাব দেখিয়ে চলছে, সবার সাথে কথাবার্তা বলছে। যে কেউ দেখে বলবে বেস্ট কাপল এরা। নিউ কাপল হিসেবে অন্যান্য নিউ কাপলদের সাথে ড্যান্সও করতে হলো হাসি মুখে। অভ্র অবন্তীর চোখে চোখ রেখে গানের সাথে দুটো লাইনই শুধু মিলিয়েছে। चल दिया दिल तेरे पीछे पीछे देखता, नहीं रह गया कुछ तो है तेरे मेरे दरमिया जो अनकहा। सारे गया मैं जो कभी कह न सका, आज कहता हूँ पहली दफा। दिल में हो तुम, आँखों में तुम, पहली नजर से ही यारा। প্রজেক্ট পাবার পর স্পিচ দিতে গিয়ে অভ্র সৃষ্টিকর্তাকে, তারপর তার প্রতি এতটা আস্থা রেখে সব দায়িত্ব দেবার জন্য বাবাকে ধন্যবাদ দেবার পর তার সহধর্মিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনে ভোলেনি। সে জানায় এমন একজন সাপোর্টিভ সহধর্মিনী পেয়েছে বলেই হয়তো এত কম সময়ে এতটা প্রাপ্তি। নিজের অগোছলা জীবন থেকে এতটা গুছিয়ে ওঠা আজমির চৌধুরীর আজ ছেলের জন্য জীবনে প্রথমবারের মতো গর্ব হচ্ছে। উনি উপস্থিত আছেন পার্টিতে। ছেলে বৌমার গাড়িতে আসেনি, আলাদাভাবে এসেছেন নিজ গাড়িতে। ছেলে বৌমাকে স্পেস দেয়া দরকার। এক সময় তিনি ভেবে নিয়েছিলেন এ ছেলেকে দিয়ে হয়তো আর কিছু সম্ভব না, কিন্তু আজ সত্যি গর্ব হচ্ছে ছেলের জন্য। রিসিপশনের দিন অভ্রর ওসব পাগলামো দেখে যারা আড়ালে হেসেছিল, অভ্রকে পাগল বলেছিল, যারা বলেছিল এত কম বয়সে ছেলেকে বিয়ে দিয়েছে, এখন শুধু বউ নিয়েই পড়ে থাকবে, ব্যবসা লাটে তুলবে, কয়েক বছর ব্যবসায় বসিয়ে তারপর বিয়ে দেওয়া উচিত ছিল, তাদের অনেকেই আজ এ পার্টিতে আছে। অভ্র তাদের অনেকেরই আজ ঈর্ষার বস্তু। বাবা হিসেবে এই পাওয়াটা অনেক। ছেলে নিজেই নিজের যোগ্যতা প্রমাণ করছে। অবন্তী না থাকলে যে এসব কিছুই হয়তো সম্ভব হতো না, সে বিষয়ে তিনি নিশ্চিত। অভ্রর জন্য তার বৌমা অবন্তী পারফেক্ট। স্পিচ শুনে সবাই যখন অবন্তীর দিকে বারবার তাকাচ্ছিল আর হাত তালি দিচ্ছিল, অবন্তীর মনেও কোথাও একটা নিজের স্বামীর জন্য গর্ববোধ হয়।
পাশে দাঁড়িয়ে সাবলীলভাবে হাসি মুখে স্পিচ দেওয়া মানুষটার দিকে অবাক চোখে বারবার তাকায় সে। নিজেও হাততালি দিতে থাকে। অব্রর দিকে বারবার তাকাতে তাকাতে আর সামনের মানুষগুলোর দিকে তাকাতে দূরে হঠাৎ চোখ পড়ে অবন্তীর। মাঠে অন্ধকারের ভেতরে একদম কোণার একটা চেয়ারে বসে আছে কেউ একজন। মুখ অন্ধকারে ক্যাপের আড়ালে ঢেকে থাকলেও পাঞ্জাবি মোটামুটি দেখাই যাচ্ছে, সেই সাদা সুতোর কাজ করা লাল পাঞ্জাবি। এখানেও পিছু ছাড়েনি শুভ্র। অব্র যদি বুঝতে পারে ওটা শুভ্র, কি হবে এই পার্টির পরিস্থিতি তা অবন্তী বেশ ভালোভাবে বুঝতে পারছে। অব্র আজ হয়তো মেরেই ফেলবে শুভ্রকে মারতে মারতে। আর তাছাড়া অবন্তী জানে বাবার মতো অব্রর কাছেও লাইসেন্স করা পিস্তল থাকে সব সময় আত্মরক্ষার জন্য। আর এটা এদের ফ্যামিলির ট্রেডিশন। শুটিং ট্রেনিংও নেওয়া আছে, রাগের বশে শুট করে দিলে সব শেষ। আর তাছাড়া অব্রর গার্ডরাই যথেষ্ট অব্রর এক ইশারার জন্য। বাবা ইদানিং অব্রকে দুজন স্পেশাল গার্ড দিয়ে রেখেছে, যদিও অব্র নিজেও বিরক্ত এতে। সে নিজেও জানে না এত সিকিউরিটি কেন দিয়ে রেখেছে বাবা। শুভ্র সেও বা কম কি, ও তো আরো স্পেশাল ট্রেনেড। ও নিজেও ওর কাছে লাইসেন্স করা পার্সোনাল পিস্তল রাখে যখন ডিউটি থাকে না। ওর নাকি ওয়েপন ছাড়া চলতে ভালো লাগে না। ডিউটিতে সব সময় রেখে রেখে অভ্যাস, তাই ছুটিতে পার্সোনালটাই রাখে। তাছাড়া ওর শ্যুট করার শখ খুব বেশি। অকারণও মাঝে মাঝে পাখি শ্যুট করত অবন্তীকে তার টার্গেট কতটা পারফেক্ট দেখানোর জন্য। তখন অবন্তী মজা পেলেও আজ একটুও মজা লাগছে না। এদের দুজনের কে যে কি করে বসবে আল্লাহ মালুম। কিছু একটা করতেই হবে। স্পিচ শেষে স্টেজ থেকে নামতে অবন্তী জানালো সে বাড়ি যেতে চায়, শরীর খারাপ করছে। শরীর খারাপ শুনে অব্র ব্যস্ত হয়ে পড়ল অবন্তীর প্রতি। তাড়াহুড়ো করে ওকে নিয়ে বাড়ি ফিরল। ফেরার পর থেকে অবন্তী উপুড় হয়ে শুয়ে আছে আর শুভ্রর বলা কথাগুলো আবার ভাবছে। অব্র পাশে কাসুমাসু হয়ে বসে আছে। ডক্টর এর দরকার নেই, অবন্তী সাপ সাপ বলে দিয়েছে। আচ্ছা, তুমি কি আমার উপর রাগ করে ডক্টর দেখাতে চাইছো না? কি হয়েছে তোমার বলো তো? কথাটা বলতে বলতে অব্র ওর হাত ধরতে চাইলে অবন্তী ছাড়িয়ে নেয়। আমার জন্য আর এত আদিক্ষেতা দেখাতে হবে না। এখন তোমার আমার সবকিছু আদিক্ষেতা মনে হয়, তাই না? সারা জীবনই আদিক্ষেতা ছিল, আমি বুঝতে ভুল করেছি। ও আচ্ছা, এখন সবকিছু ঠিকঠাক বুঝছো তো? হ্যাঁ, আপনি সবকিছু ঠিকঠাক বুঝেছেন তো? ভুল বোঝার কিছু আছে নাকি? হ্যাঁ সেটাই, ভুল বোঝার তো কিছুই নেই। আমি মানছি আমি একটু বেশি ওভার রিঅ্যাক্ট করে ফেলেছি। আসলে হুট করে মাথা ওরম হয়েছে, থামুন। কৈফিয়ত চেয়েছি কি আমি আপনার কাছ থেকে? ভালো কিছু আশা করাই বৃথা। আমার ভালো লাগছে না কোনো কিছু, প্লিজ একা থাকতে দিন আমায়। এটুকু দয়া করুন যদি পারেন। অব্র উঠে গিয়ে স্টাডি রুমে চলে গেল। সারা রাত ওখানেই ছিল। সকালবেলা বের হতে রেনু খালার মুখোমুখি পড়ে সে। কি ব্যাপার অব্রনীল, এত সকালে এখানে কি করছো? না এমনি। চোখ এমন লাল হয়ে গেছে কেন? এমনি কিছু পড়েছে মনে হয়। এ কথা বলে অব্র চোখ ঘষতে ঘষতে চলে গেল। অবন্তী ঘুম থেকে জেগে খেয়াল করলো বেশ বেলা হয়ে গেছে। কটা বাজে এখন ঘড়িতে তাকিয়ে দেখে 10:55। ঘড়ি ঠিক আছে তো? ফোন চেক করতে শুভ্রর পাঠানো টেক্সট চোখে পড়ে। পালিয়ে গেলে ভয় পেতে শুরু করেছে আমাকে। অথচ কোনো একদিন অভ্রকে ভয় পেতে, তাই না? কাল তোমার কথাই তো অন্তত তাই বুঝেছিলাম। সত্যি ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেছে। অব্র আজ একবার ডাকও দেয়নি। এখন বেশিরভাগ দিনে অব্রই আগে ওঠে, ওকে ডেকে দেয়। সারা রাত এর অভ্র শুভ্র নিয়ে মনের ভেতর দ্বন্দ্ব হতে হতে ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিল সে। রেনু খালা খাবার নিয়ে রুমে এলেন। উঠে পড়েছ মা? আমি ভাবলাম অনেক বেলা তো হলো, কেউ ডেকে না দিলে দিত তোমাকে। অব্রনীল যাবার সময় বলে গেল তোমাকে ডেকে বিরক্ত না করতে, কিন্তু এখন না খেয়ে শুয়ে থাকলে শরীর খারাপ করবে আরো। কাল রাতে থেকে নাকি শরীর খারাপ, তোমার কি হয়েছে? খাবার রেখে আপনি যেতে পারেন। এভাবে কেন কথা বলছো তুমি? আবার অব্রনীলকেও দেখলাম সকালে মনমরা হয়েছিল। কি হয়েছে কিছু বলল না ও ছেলেটা? এত প্যাচাল ভালো লাগছে না আমার, প্লিজ আমি আর একটু ঘুমোবো। আর আমি সুস্থই আছি, আপনাদের এত মাথা ঘামাতে হবে না আমায় নিয়ে। আপনারা আপনাদের ছেলেকে নিয়ে মাথা ঘামান। অবন্তী আবার ঘুমিয়ে পড়েছিল। খিদে পেটে মোচড় দিয়ে ওঠায় জাগা পায় সে। বিকেল হয়ে গেছে।
বেডের সামনে টেবিলে করে সকালে প্লেটের পাশে আর এক প্লেট খাবার দিয়ে যাওয়া হয়েছে। আজ যেন ভীষণ অসহায় লাগছে মেয়েটার। মাকে বড্ড মনে পড়ছে। এখন জেদ করে না খেয়ে থাকলে কেউ আর মার মতো জোর করে খাইয়ে দেয় না। বেশি জেদ করলে মা 2-4টা থাপ্পড় দিয়ে হলেও খাইয়ে দিত। আর এখন নিজের খোঁজ নিজে না রাখলে কেউ নেই শ্বশুর বাড়িতে খোঁজ নেবার। সত্যি কি আমি শুধু এদের প্রয়োজন ছিলাম? চোখের কোণে বেয়ে পড়া পানি মুছতে মুছতে নিঃশব্দে নিজেই নিজেকে প্রশ্ন করে। ফোনে শুভ্রর 6টা মিসড কল, অব্রর একটাও নেই। আমার ওপর রাগ বুঝলাম। অন্তত এরকম একটা ছোট্ট টেক্সট আশা করেছিল অব্রর কাছ থেকে। মন খারাপ করে আবার শুয়ে পড়তে ওয়াশরুম থেকে অব্রকে বেরিয়ে আসতে দেখে হাত মুখ ধুয়ে বের হচ্ছে। এই ছেলে হাত মুখ ধুতে গিয়ে সব সময় মুখে পানির এত জোরে ঝাপটা দেয় যে সামনের চুলগুলো পুরো ভিজিয়ে ফেলে। এমনিতেই মরণ খেলানো চুল, তার উপর এভাবে চটপট করে পানি পড়ছে। অবন্তী কি যেন কোন যেন মোহে আচ্ছন্ন হয়ে সেদিকেই তাকিয়ে থাকে। অব্র প্লেট হাতে নিয়ে ওর সামনে বসে, ভাত মাখিয়ে এক লোকমা তুলে ধরে। কিন্তু এসবের ওপর রাগ কেন, তাই তো বুঝতে পারছি না। হ্যাঁ, রাগ হওয়া স্বাভাবিক ছিল যদি এগুলো আমার টাকায় কেনা হতো, কিন্তু এগুলো তো আপনার শ্বশুরের টাকায় কেনা। আমার তো মনে হয় এগুলো খেতে প্রবলেম নেই। খাবো না আমি। কথাটা বলে অবন্তী পাশ ফিরে আবার শুয়ে পড়ে। খাবে না? আচ্ছা একবার দেখো তো কি রান্না হয়েছে আজ। চিংড়ি না তোমার ফেভারিট? সাথে আরো কি আছে দেখো। আমি তবুও খাবো না। না খেয়ে মরেই যাব আমি। তারপর জায়গা হলে আপনার মায়ের কবরের পাশে আমাকে একটু কবর দেবেন। আমার মায়ের কবরের পাশে তো আর জায়গা নেই। এক পাশে ভাইয়ার কবর, এক পাশে বাবার। আর তাছাড়া এখানে থাকলে আপনারও আপনার নতুন বউয়ের কীর্তিকলাপ দেখতেও সুবিধা হবে। 2-1টা গাছ লাগিয়ে দেবেন কবরের উপর, আর মাঝে মাঝে গাছে পানি দেবেন। ব্যাস, শেষ। অনেকক্ষণ থেকে বকওয়াস শুনেছি খিদের চোটে মানুষ ভুল বকে, কিন্তু এতটা ভুল বকে এই প্রথম জানলাম। আপনি না খেলে এক্ষুনি ডক্টর ডেকে স্যালাইন পুশ করাবো, আর না হলে হাত পা বেঁধে নাক দিয়ে নল ঢুকিয়ে খাওয়ানোর ব্যবস্থা করব। মরতে এত সহজে দিচ্ছি না আপনাকে। এখন চয়েস আপনার। আমার হাতে খাবেন নাকি ডক্টর ডেকে? আমি কিন্তু যা বলি তাই করে ছাড়ি। হয়েছে। দিন দিন আমি নিজে হাতেই খেতে পারি। আপনার মতো নোংরা মন মানসিকতার মানুষের হাতে খাবো না আমি। আর আপনি বলে এত আধিক্যতা দেখাতে হবে না। তুমি করেও বলতে হবে না। আগের দিনের মতো তুই করেই বলবেন। অসভ্য লোকের সভ্যতা মানায় না। অবন্তী খাওয়া শেষ হলে অব্র আবার চলে গেল। ওকে খাবার খাওয়াতে এসেছিল। রেনু খালায় ফোন করে জানিয়েছিল অবন্তী কিছু খেতে চাইছে না, তাই এভাবে কাজ ফেলে আসা। আজ অনেক দিন পর অর্ণি এসেছে বাড়িতে, তবে আজ কেমন অন্যরকম দেখাচ্ছে। চোখ মুখ ফ্যাকাশে। এসেই বাবার রুমে ঢুকেছে। প্রায় অনেকক্ষণ ধরে বাবা মেয়ের মধ্যে কি কথা হলো কেউ জানে না। রেনু খালা দুপুরে খেয়ে যেতে বলল ওকে, তাও খেলো না। সামান্য খেতে বলায় যা ইচ্ছে তাই বলে গেল রেনু খালাকে। আবার হঠাৎই এ মেয়ের কি হলো রেনু খালা কিছুই বুঝলেন না। অব্রকে আদর করে মেয়েটা এখন সহ্য করতে পারে না। অব্রকে আদর করা মেয়েটা এখন সহ্য করতে পারে না। এদিকে অব্রর যে আবার কি হয়েছে সে বিষয় নিয়েও রেনু খালা চিন্তিত। এসব ব্যাপারে কিছুই বলেনি সে রেনু খালাকেও। অব্র চায় না রেনু খালা এসব শুনে অবন্তীকে আটকাক। সে নিজেও খুব বেশি জোর করবে না অবন্তীকে। জোর করে আর যাই হোক সম্পর্ক টিকিয়ে রাখা যায় না যদি না সম্পর্ক টেকানোর ইচ্ছে থাকে। অবন্তী আদৌ এ সম্পর্ক নিয়ে কতটা সিরিয়াস, আদৌ এ সম্পর্ক টেকানোর ইচ্ছে আছে কিনা তা সে জানে না। এমনিতে বিয়ের সিদ্ধান্তটা অবন্তীর উপর চাপানো হয়েছে। অব্র হয়তো কোনো দিন ছিলই না অবন্তীর, সত্যি হয়তো অন্যের আমানত ছিল। এবার অবন্তী যা চাইবে তাই হবে। অনেক হয়েছে জোরাজুরি, আর নয়। তারপর বলো, পালিয়ে গেলে কেন কাল? আমি পালাইনি, অসুস্থ লাগছিল। আমাকে দেখেই? জানি না। তোমার সাহেব তো খুব সেন্সিটিভ। তোমার ব্যাপারে যা বুঝলাম, সামান্য অসুস্থতার নাটক করেছে, তাও কোলে করে নিয়ে গিয়ে গাড়িতে তুলল। আচ্ছা, তুমি আসলে কাকে বোকা বানাতে যাচ্ছ বলো তো? অব্রকে না শুভ্রকে? কাউকে না। শুভ্র, তুমি কি চাও বলো তো? সেদিনই তো বললাম কি চাও। ছেড়ে দাও অব্রকে। আমি মেনে নিয়েছি তোমাদের এই কদিনের সম্পর্ক। যা হওয়ার হয়ে গেছে। আবার নতুন করে শুরু করবো আমরা। অব্র নিজেও শুরু করবে দেখো। আমি নতুন করে শুরু করব কি না জানি না, তবে অভ্র শুরু করেছে। মানে? কিছু না।
তুমি কেন এসেছিলে পশু পার্টিতে? তোমাকে দেখার ইচ্ছা করছিল। তোমার থেকেই তো শুনলাম পার্টি আছে, সো ভাবলাম আমারও দু একজন ফ্রেন্ড বিজনেসের সাথে ইনভলভ। ইনভিটেশন জোগাড় করতে তেমন কোনো কষ্ট করতে হয়নি। তুমি যে আমাকে দেখতে পাবে ভাবিনি। আমি ওই পাঞ্জাবি চিনি শুভ্র। অব্রকে বানিয়ে দাওনি? না। এভাবে আর কতদিন? কিভাবে? এই যে যেভাবে আছো তুমি, তুমি প্রথম থেকেই আমার ছিলে। হুট করে মাঝপথে কে আসলো, তুমি তার প্রতি এত সিরিয়াস কেন হয়ে যাচ্ছ তাই তো বুঝতে পারছি না। যখন সে নিজেই তোমাকে ছেড়ে দিতে চেয়েছে। অব্র, তুমিই তো বলেছিলে আমার জীবনে আরো কেউ আসবে। তুমি এখন সেই সব বিশ্বাস করতেও শুরু করেছ। হাসি পেল পিচ্ছি। এসেছে, কিন্তু যেতে কতক্ষণ? হয়তো আসার ছিল, এসেছে। আমি আর এখন এসব বিশ্বাস করি না। বাদ দাও তো এসব। তুমি আমার ছিলে আর আমার কাছেই ফিরবে, এটাই সত্য। অব্র কি পারে না এভাবে শুভ্রর মতো না হয় আরেকটু বেশি জোর করতে? প্রথম দিন ভুল বুঝে কিনা কি বলল, আর এখন তো একদম চুপচাপ হয়ে গেছে। গতকাল রাতে অবন্তী গিফটের ব্যাপারটা বলেছে, অব্র শুধু চুপচাপ শুনেছে মাথা নিচু করে। আমি কিছুই বলবো না। আর তোমাকে, অভ্র তো খুব খারাপ। অভ্র ভালোভাবে কথা বলতে পারে না। অভ্র অসভ্য। তুমি চলে গেলে অভ্র আবারও বিয়ে করবে, তাই তো? তাছাড়া অভ্র অনেক খারাপ, তোমার ধারণারও বাইরে। অভ্র আর কোনো দিনও তোমাকে জোর করবে না কোনো বিষয়ে। তোমার যা ভালো লাগে, যে পথ ভালো লাগে, সে পথেই যাবে তুমি। আর যাই হোক, মনের বিরুদ্ধে জোর করে তো তুমিও একটা সম্পর্ক ঠেকাতে পারবে না। অব্র মাথা নিচু করে এসবই বলেছিল। 4 দিন পর অবন্তী অব্রকে জানিয়ে দিল সে যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে নিয়েছে। হ্যাঁ, সে যা সিদ্ধান্ত নেবার নিয়ে ফেলেছে। এ 4 দিনে শুভ্রর সাথে অনেক কথা হয়েছে, দিনক্ষণও ঠিক হয়েছে। কালকের দিনই হয়তো এ বাড়িতে অবন্তীর শেষ দিন। পরশু সন্ধ্যা পর্যন্ত আছে সে। অব্র সব শুনে পকেট থেকে 2টো এয়ার টিকিট বের করে দেখালো অবন্তীকে। ঢাকা টু চিটাগাং এয়ার টিকিট। টিকিট দেখিয়ে অব্র একা একা হাসতে থাকে। বুক ফাটানো হাসি মুখ ফুটে যখন বের হয়, ঠিক সেরকমই হাসি। পাগলের মতো হাসছেন কেন? দেখো এটা কি? এয়ার টিকিট। চিটাগং যাচ্ছেন অফিসের কোনো কাজে? আমাদের হানিমুনের টিকিট। বাবা কত বোকা, বুঝতেই পারিনি। কটেজও বুক করে দিয়েছে আমাদের জন্য 15 দিনের। এবার আমি, বাবা, রেনু খালা কাউকে বুঝতে দিইনি। বুঝলেই খামোখা তোমাকে আটকাতে চাইতো। আসলে প্রজেক্ট পাওয়ার পর আমাদের সব স্টাফদের নিয়ে গ্র্যান্ড সেলিব্রেশন হবে চিটাগাংয়ে 3 দিনের। তো সেই সাথে বাবা ভেবেছে আমাদেরও বিয়ের পর তেমন কোথাও যাওয়া হয়নি, তাই ওখানেই কিছুদিন, মানে ঘুরে পেঁচিয়ে না ভেবে সোজাসুজি ভাবলে হানিমুন। আমাদের আবার হানিমুন। বাবা আর রেনু খালা কত বোকা, তাই না? বুঝতেই চায় না আমাদের ব্যাপারটা। ভালোই হলো, একদিক দিয়ে কাল তুমি তোমার মতো আর আমি আমার মতো। 2টো পথ তো আলাদা ছিলই, হঠাৎ এক হয়েছিল। কাল থেকে আবার দুজন না হয় পুরোনো পথে। মানে? কাল বলবো। পরের দিন অব্র আর একটা এয়ার টিকিট দেখালো। আপনি চলে যাচ্ছেন? আমি এসেই যত ঝামেলা শুরু। আরো থাকলে হয়তো আরো ঝামেলা হবে। আমি জার্মানি চলে যাব, আবার অর্পি আপুর কাছে। আমিও চাই আপনি নতুনভাবে আবার সবটা শুরু করুন। আমিও তাই চাই। অব্র এয়ারপোর্টের পাশের রাস্তার ফুটপাতে ভিখারির মতো বসে আছে। লাগেজগুলো এমনি গুছিয়েছিল সে, সবাইকে দেখানোর জন্য। হাতে ড্রাগস এর লিথাল ডোজ, মরণ ডোজ আর ইনজেকশন নিয়ে বসে আছে। লিথাল ডোজ পুশ করলে নিশ্চিত মৃত্যু। জীবনের সাথে আজ সত্যি অনেক বড় বাজি ধরে ফেলেছে সে। এসবের পরিণতি যে কি হতে পারে শেষ পর্যন্ত তা সে নিজেও যেন বুঝতে পারছে না। শুধু যেন একটা ঘোরের মধ্যে ডুবে গেছে অব্রনীল। হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে অবন্তী নামক একটা শুদ্ধ নেশায়। অব্র বারবার ঘড়ি দেখছে। চিটাগাং ফ্লাইট অলরেডি মিস, আর জার্মানের ফ্লাইটের আছে ঘন্টা 2। কিন্তু সে তো সেখানে যাবেই না। সে টিকিট আগেই ছিঁড়ে ফেলেছে। মনের মধ্যে কোথাও একটা আশা ছিল হয়তো ফেলে যাওয়া মানুষটা ফিরে আসবে, কিন্তু না। টিকিট 2টো বের করে কুটি কুটি করে ছিঁড়ে ফেললো, আকাশের দিকে উড়িয়ে দিল। ড্রাগস এর ছোট শিশির উপর লেখা কথাগুলো মনোযোগ দিয়ে পড়ছে সে। কোন উপাদান কত % আছে, এক্সপায়ার ডেট, কত মিলিগ্রাম, ইত্যাদি ইত্যাদি। কত মিলিগ্রাম এর উপর লিথাল ডোজ। তারপর ইনজেকশনে পুরেও নিল ডোজ। অবন্তী নিজেও রাস্তার পাশে সোডিয়ামের আলোর নিচে একটা ছোট
বেঞ্চিতে বসে আছে প্রায় অনেকক্ষণ। শুভ্র অনেকবার ফোন দিচ্ছে, কিন্তু ওর ফোন একটুও রিসিভ করতে মন চাইছে না। সে চাইছে অন্য কেউ ফোনটা করুক, আর একবার শাসন করুক, বারবার শাসন করুক। অভ্র অবন্তী বাড়ি থেকে একসাথে বেরিয়েছিল। বাড়ির সবাই জানে এয়ারপোর্টে থেকে চিটাগাং দিন দুয়েক, সেখানে থেকে কক্সবাজারে যাবে ওরা। কটেজও সেভাবে বুক করা হয়েছে। মাঝপথে অবন্তী আগেই নেমে যেতে চায়, অভ্রকে চলে যেতে বলে এয়ারপোর্টে। বাড়ির সবাই না জানলেও অবন্তী জানে অভ্র জার্মানি চলে যাবে আজ সারা জীবনের জন্য। অভ্র এভাবে মাঝপথে অবন্তীকে একা ছাড়ে না, গাড়িতে করে ওকে পাঠিয়ে দিয়ে নিজেই নেমে যায়। অবন্তীর গন্তব্য খুলনা, শুভ্রর কোয়ার্টারের। অভ্র এটাই জানে। বাস স্ট্যান্ডে গিয়েও সে গাড়ি থেকে নেমে পড়ে, অভ্রর গাড়ি ফেরত পাঠায়। তারপর নিজেও উদ্ভ্রান্তের মতো কিছু দূর হেঁটে সোডিয়ামের বাতির নিচে বসে পড়ে। সত্যি কি ঠিক হচ্ছে এসব? গত কয়েকদিন ধরে এই একই প্রশ্ন অবন্তী নিজেই নিজেকে বারবার করে যাচ্ছে। গতকাল রেণুখালা অবন্তীর হাত ধরে হিড় হিড় করে টেনে নিজের রুমে নিয়ে যায়। অভ্রকে দিয়ে এইবার কোনো কাজই হচ্ছে না, মুখই খুলছে না, কিন্তু এদের ভেতর যে কিছু একটা চলছে রেণুখালা সে ব্যাপারে নিশ্চিত। এই মেয়ে, কি চলছে তোমাদের মধ্যে? সত্যি করে বলো তো। কি চলবে? কিছুই না। অবন্তী, আমি লক্ষ্য করেছি তুমি গত কয়েকদিন ধরে আমার সাথে ঠিক মতো কথা বলছো না, আর কোনো দিন থেকে বলছো না, সে হিসাবও আমার কাছে নেই। হিসেব যখন আছে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আপনার সাথে ঠিক মতো কথা বলছি না আমি, আর কি চলছে তাও নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। মানে? তার মানে? হ্যাঁ, সেদিন আমি সব শুনেছি রেণুখালা। সব মানে কি? কি শুনছো তুমি? আপনারা ওনার জন্য প্রথমে আমার বোনকে ঠিক করেছিলেন, আবার এখন ওকেই আনতে চাইছেন, আমাকে ডিভোর্স করাতে চাইছেন। আমি ওনার বউ হবার যোগ্য নাই, এসবই তো বলেছিলেন, তাই না? হ্যাঁ বলেছিলাম, কিন্তু অবনীল এখানে তোমাকে ওসব খুলে বলেনি। হ্যাঁ বলেছেন তো আমি চলে গেলে উনি অবনীকে বিয়ে করবেন আবার। কি? আরে অবন্তী, অবনীল কেন বিয়ে করতে যাবে? আর একটা, আপনাদের মতে আমি যোগ্য না, তাই না? চিন্তা করবেন না খালা, আমি পথের কাঁটা হয়ে থাকবো না, চলে যাব আমি। কোথায় যাবে তুমি? কি জানি। আরে পাগল মেয়ে, ওসব অবনীল আমাকে বলেছিল তোমাকে শুনিয়ে শুনিয়ে। এতদিন ধরে ছেলেটার সাথে থাকছো, তাও ওর এসব পাগলামোর ব্যাপারে একটু আন্দাজ করতে পারোনি? আর ওই ছেলেও বা কেমন, তোমাকে এখনো এসব ভাঙিয়ে দেয়নি? ভাঙিয়ে দেব কেন? উনি তো চায় আমি চলে যাই, উনি আমাকে আটকাবেন না, সাফ সাফ বলে দিয়েছেন। শোনো, তোমাকে একটা গল্প বলি। তনু আপা চলে যাওয়ার প্রায় 1 বছর পর অর্পি যখন অবনীলকে নিয়ে চলে যায়, তখন আমার এই বাড়িতে তেমন একটা কাজ ছিল না, কারণ আমি প্রথমত এসেছিলাম তনু আপার দেখাশোনা করতে। অবনীল তখন তনু আপার গর্বে, মানে অবনীল আর তনু আপার দুজনেরই দেখাশোনা মূলত আমার কাজ ছিল। অর্পি অনিতে বেশ বড়ই ছিল, ওদের সেভাবে দেখাশোনা করতে হতো না। আপা চলে গেলেও তারপর অবনীলও অর্পি অনি নিয়ে গেল। তখন ভাবলাম এই বাড়িতে থেকে আর কি করব। অনি তো তেমন সহ্য করতে পারে না আমাকে অব্রকে আদর করার যত্ন করার কারণে। আমি চাচির কাছে আবার ফিরে গেলাম। অবনীলের সাথে আমার ফোনে কথা হতো মাঝে মাঝে। যাবার দিনও কথা বললাম আমি চলে যাচ্ছি তোমাদের বাড়ি ছেড়ে, তোমার নানু বাড়ি। ও খুবই নর্মাল ভাবে বলল আচ্ছা যাও। চলে যাবার 23 দিনের মাথায় ও ভাইজানকে নিয়ে উপস্থিত হয় ও নানু বাড়ি। আমি দেখতে পেয়ে সে কি মরা কান্না, সে কি মার আমাকে ইচ্ছে মতো থাপড়, কিল, ঘুষি, লাথি দিয়ে একটা, আর মাথার চুলও কতগুলো ছিঁড়ে নিয়েছে। এত এত বাজে কথাও বলেছে, তুই তুকারি করেছে, ভাইজান থামাতেও পারছিল না। আমার অপরাধ একটাই, আমি কেন ওই বাড়ি ছেড়ে চলে এসেছি। বিশ্বাস করো সেই দিন আমার একটু খারাপ লাগেনি, বরং আমার জীবনের খুশির দিনগুলোর মধ্যে একটা দিন ছিল। জীবনের প্রথমবার অনুভব করতে পেরেছিলাম আমার মতো তুচ্ছ একটা কাজের লোকের অনুপস্থিতিতে কারো মনে এতটা দাগ কাটতে পারে। অর্পির সাথে জেদ করে ফিরতে 23 দিন লেগেছিল, তা ছাড়া নাকি সে তখনই এসে আমার হাত পা বেঁধে রাখতে চেয়েছিল। এরপর যদি আমি কোথাও চলে যাই তাহলে নাকি ওই সুইসাইড করবে। ওর ছোট্ট মুখে এসব রাগী শাসন
এর সুর শুনে এত হেসেছিলাম সেই দিন বাড়ির সবাই। ও ওর মাথা ছুঁয়ে আমাকে সেই দিন প্রতিজ্ঞা করেছিল যেন আমি আর কোনোদিন ওকে ছেড়ে না যাই। চাচা চাচি বলল, রেনু তুই বরং ফিরে যা, অভ্রনীল তাছাড়া আরো পাগলামি করবে। একমাত্র মেয়েকে হারিয়ে যাই না কেন, একমাত্র নাতির অসুবিধে হোক সেটা চাইনি। বুঝতো মেয়ে অভ্রনীল এমনই। আর কবে বুঝবে? আমি ওকে কাল হানিমুনে যাব, তো সবই ঠিকঠাক করে নাও এবার অন্তত। অব্রর কথা, শুভ্রর কথা, রেণুখালার কথা, তিনজনের তিন রকম কথা আজ আরো বেশি মাথার ভেতর দলা পাকাচ্ছে। ফোন বের করে শুভ্রর ইনকামিং কল কেটে দিয়ে নিজেই ফোন করে এক নিঃশ্বাসে কথাগুলি বলে দিল অবন্তী। দেখো শুভ্র, অনেক হয়েছে, আর নয়। এতদিন আমি তোমার সাথে অভ্রকে তুলনা করতাম, কিন্তু না, আজ অভ্রর সাথে তোমায় তুলনা করার দিন। আমার জীবনে অন্য কেউ আসবে তা তুমি আগে থেকেই জানতে। হ্যাঁ, যেভাবেই হোক এসেছে, আর এমনি এমনি কিন্তু আসেনি। শক্ত একটা বাঁধনের অধিকার নিয়ে এসেছে, যে বাঁধনটা আমার তোমার সাথে 4 বছরেও হয়ে ওঠেনি। নিশ্চয় সৃষ্টিকর্তা চায়নি বলেই হয়ে ওঠেনি। চেনা জ্ঞানহীন অভ্রকে এক মুহূর্তে যেই অধিকারটা সৃষ্টিকর্তা দিয়ে দিলেন, তোমার সেই অধিকার কিন্তু 4 বছরেও দেননি। সৃষ্টিকর্তা চাইলে এই 4 বছরে হুট করেই অভ্রর মতো তোমাকেও এই অধিকারটা দিতে পারতেন। শুভ্র জন্ম, মৃত্যু, বিয়ে, 3টা জিনিসই সম্পূর্ণভাবে সৃষ্টিকর্তার হাতে। হ্যাঁ, ক্ষণিকের জন্য প্রণয়ের সম্পর্ক হয়তো তোমার সাথে হয়েছিল, কিন্তু প্রণয়ের বাঁধন কিন্তু তাকদীরে অভ্রনীলের সাথেই লেখা হয়ে গিয়েছিল। আর আমি এখন বুঝি শুভ্র, তুমি আমার ছোট বয়সে শুধুই একটা মোহ ছিলে। হয়তো তখন আমি এইসব ভালোবাসা মানে ঠিক মতো বুঝতাম না। সারাদিন মুভি সিরিয়াল দেখে ভাবতাম তেমনই সুপার হিরো চাই আমার। প্রেমিক মানেই বুঝি সুপার হিরো হতে হয়। আর তোমাকে প্রথম দিন দেখে ওই রকমই একটা মোহে পড়ে যাই আমি। কিন্তু না, রিয়েল লাইফে সব সুপার হিরো সুপার হিরো হয় না। এই কয়দিনে আমার যতবার তোমার সাথে কথা হয়েছে, বারবারই তুমি নিজের কথার চেয়ে অভ্রর ভুল ধরতে বেশি টাইম ওয়েস্ট করেছো। আমার মাথায় অভ্রর জন্য ঘৃণার বীজ বুনতে চেয়েছো তুমি। অভ্রকে দেখো, হ্যাঁ ও অভদ্র, অসভ্য, কিন্তু ও কিন্তু তোমার ব্যাপারে আমায় কোনো বাজে উস্কানি তো দূরের কথা, ভালো মন্দ কিছুই বলেনি। বারবার বলেছে তুমি যা চাইবে তাই হবে, মনের বিরুদ্ধে জোর করব না। ও আমার মনকে গুরুত্ব দিয়েছে, আর তুমি আমার মনকে গুরুত্ব দিয়েছো। বারবার জোর দিয়েছো অভ্রকে ডিভোর্স দিয়ে ফিরে যেতে। হ্যাঁ, অভ্র হয়তো রাগের বশে কিছু কথা বলে ফেলেছে আমায়, তুমি সেগুলো পুঁজি করে ভুল বোঝাতে চেয়েছো আমায়। অভ্রর অধিকার আছে আমি ভুল করলে আমাকে বোঝানোর। হ্যাঁ, ওর বোঝানোর কায়দা বা ভাষা হয়তো একটু খারাপ ছিল, সেটাও ওর কোনো একটা সমস্যার জন্যই। কিন্তু তারপর থেকে ও প্রত্যেকবার নিজেকে সূর্যে ঠান্ডা মাথায় বোঝাতে চেয়েছে আমায়। শুভ্র, একটা সুন্দর জিনিস ভেঙে আবার নতুন করে অন্য কিছু দাঁড় করবো, গড়াবো নতুন করে, সেটার কোনো মানেই হয় না। হ্যাঁ, গড়ার প্রয়োজন হয়তো পড়তো যদি প্রথম গড়াতে খুব বেশি খুঁত থাকতো। আমি মনে করি না যে তেমন কোনো খুঁত আছে আমার আর অভ্র সম্পর্কে। যেটুকু খুঁত যদি থেকেও থাকে, আমরা দুজন তা নিখুঁত করে নেবার চেষ্টা করব। আমি চাই তুমিও নতুন করে গড়ে নাও তোমার জীবন। মনে করো না আমাদের সম্পর্কে একটা ভুল ছিল, মিসম্যাচ ছিল। তাহলে বিয়ের সবকিছু ঠিকঠাক হবার পরেও আমাদের বিয়েটা কেন হলো না? নিশ্চয়ই সৃষ্টিকর্তা চাননি। উনি হয়তো আমাদের জীবনটা অন্যরকম করতে চেয়েছেন। আমাদের পথটা হয়তো আলাদাই ছিল। তোমার পথে হয়তো অপেক্ষা করে আছে অন্য কেউ, যেমন আমার পথে অভ্র ছিল অপেক্ষা করে। ভুলে যাও শুভ্র, ভুলে যাও, বাস্তবতা মেনে নিতে শেখো। আর সব কথার একটা শেষ কথা থাকে, আর তা হলো তুমি এখন অভ্রকে ভালোবাসো, তাই তো? হ্যাঁ, হয়তো তোমার সাথে আমার ভালো লাগাটা ছিল, হয়তো বিয়ের পর ভালোবাসাটাও হয়ে যেত, কিন্তু ভালোবাসা ব্যাপারটা আমার অভ্রর সাথেই হয়ে গিয়েছে, আর এটাই বৈধ। বোকামে, এটা বুঝতেই এতক্ষণ সময় নিলে? মানে? কিছু না, ভালো থেকো পিচ্চি। যে স্থায়ী সে যেন চিরস্থায়ী হয় তোমার জীবনে। আমি বরাবরই বাস্তবিক, তা তুমি ভালোভাবেই জানতে। বাস্তবতা মেনে নেওয়ার যথেষ্ট অভ্যাস আমার আছে, আমি মেনেও নিয়েছি অনেক আগেই। খুব সুন্দর লাগছিল সেদিন পার্টিতে দুজনকে। আবার বলি, ভালো থেকো, ভালো রেখো। বিদায়। আমার চ্যাপ্টার ক্লোজ করে দিও আজ থেকে। আমিও ভাগ্যর প্রচণ্ড রকম বিশ্বাসী। বিশ্বাস করো, আমার কোনো অভিযোগ নেই তোমার প্রতি, আমার কোনো অভিমান। শুভ্রর গল্প এখানেই শেষ।
ফোন কেটে শুভ্র চোখের কোণে পানি মুছে এক চিলতে হাসি হাসে। খুব সহজেই মরতে যে কারোরই মন চায় না, এ তারই প্রমাণ। এ মন চাইছে আর একটু অপেক্ষা করতে। যদি সে আসে, হয়তো এয়ারপোর্টে এসেছে, হয়তো খুঁজে পাচ্ছে না তাকে, হয়তো এ রাস্তায় আসার কথা মাথায় আসছে না, হতেও তো পারে। আবার অন্য কিছুও হতে পারে। আবার অভ্রনীল, আবার এটা কার জন্য আমি ফিরে আসলাম বলুন? এমন একটা অভ্রনীলের জন্য আমি ফিরে আসলাম? নেশার ভাঙের অভ্যাস এখনো ছাড়তে পারলেন না আপনি?